কার্য তাপের তুল্যতা আমরা যে পড়েছি তাতে আমরা এই সমীকরণটা পেয়েছি W = JH। এই সমীকরণের ওপরে আমাদেরকে কিছু অঙ্ক করতে হবে। প্রথম অঙ্কটা বলা আছে 42 কেজি ভরের একটি উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করবার সময় তার বেগ 15 কিলোমিটার পার সেকেন্ড থেকে কমে 5 কিলোমিটার পার সেকেন্ড হলো। এতে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? দেওয়া আছে J = 4.2 জুল পার ক্যালোরি। এখন এই বিষয়টা বোঝার ব্যাপার আছে। উল্কাপিণ্ড যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রচণ্ড গতিবেগে, তখন বায়ুমণ্ডলের সঙ্গে তার প্রচণ্ড পরিমাণে ঘর্ষণ হয়। আমরা জানি ঘর্ষণ বল গতির বিরোধিতা করে, তাহলে উল্কাপিণ্ডের গতির বিরুদ্ধে ওই ঘর্ষণ বল কাজ করবে। উল্কাপিণ্ডকে ওই ঘর্ষণ বলের বাধা কাটিয়ে এগিয়ে যেতে হবে এবং ঘর্ষণ বলের বাধা কাটানোর জন্য সে তার গতিশক্তিকে ব্যবহার করবে। গতিশক্তিকে ব্যবহার করবে কিভাবে? না, যে গতির ফলে সে কাজ করার যে সামর্থ্য লাভ করেছিল সেই সামর্থ্যের সাহায্যে সে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করবে এবং তাতে তার গতিশক্তির ক্ষয় হবে, গতিশক্তি হ্রাস পাবে। যে পরিমাণ গতিশক্তি হ্রাস পাবে সেটা তাপশক্তিতে রূপান্তরিত হবে, তার ফলে প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হবে। সেই কারণে আমরা দেখি উল্কা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন উল্কাগুলো ওই প্রচণ্ড তাপের প্রভাবে জ্বলতে শুরু করে, যেটাকে আমরা একটা জ্বলন্ত পিণ্ডকে আকাশে ছুটে যেতে দেখি। এখন এটা আমরা এরকমভাবে করব যে আমাদের উল্কাপিণ্ডের ভরটাকে আমরা m ধরে নিলাম, এর প্রাথমিক গতিবেগ ছিল u, তাহলে প্রাথমিক গতিশক্তি হবে 12 mu², অন্তিম বেগ v, তাহলে অন্তিম গতিশক্তি হবে 12 mv²। তাহলে উৎপন্ন তাপ যেটা হবে সেটা হচ্ছে গতিশক্তি হ্রাসের সাথে সমান। তাহলে উৎপন্ন তাপ গতিশক্তি হ্রাসের অ্যাকচুয়ালি গতিশক্তির হ্রাস যেটা সেটাই তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে গতিশক্তির হ্রাস হয়েছে কতটা পরিমাণ? 12 mu² - 12 mv²। তাহলে 12 m কমন নিয়ে নিলে u² - v², এটা গতিশক্তির হ্রাস। এবার আমি যদি এভাবে লিখি তাহলে আমার উৎপন্ন তাপ জুল এককে বেরোবে, কারণ গতিশক্তিটাকে আমরা জুল এককে যদি নির্ণয় করি তাহলে উৎপন্ন তাপ জুল এককে বেরোবে। যদি আমরা উৎপন্ন তাপকে ক্যালোরি এককে পেতে চাই তাহলে আমাদেরকে W = JH যে ফর্মুলা আমরা করেছি সেখান থেকে H = W/J করে নিতে হবে, তাহলে আমার উৎপন্ন তাপটা ক্যালোরি এককে বেরোবে। দেখো এখানে আমি উৎপন্ন তাপ ক্যালোরি এককে বার করার জন্য 12 mu² - v²/J করে লিখেছি। এখানে উৎপন্ন তাপটা আমার জুল এককে বেরোচ্ছে, তাই জন্য এখানে কোনো কিছু এটাকে আমি জুল লিখে রাখলাম। কিন্তু যখন আমি উৎপন্ন তাপকে ক্যালোরি এককে চাইছি তখন আমার এখানে এটাকে J দিয়ে ভাগ করতে হচ্ছে, এখানে আমি ক্যালোরি এককে পাবো। এবার আমরা ওপরে mu² - v² রাখলাম, নিচে 2J লিখলাম। এবার ভ্যালুগুলো বসিয়ে দেব। m এর জায়গায় 42 বসালাম। এখন দেখো u হচ্ছে 15 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে মিটারে নিলে হয় 15 × 10³ মিটার পার সেকেন্ড। v ছিল 5 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে সেটা হয়ে গেল 5 × 10³ মিটার পার সেকেন্ড। সেটাকে স্কোয়ার করেছি, সেটাকে স্কোয়ার করলে 10⁶ একটা টার্ম আসবে, সেটাকে আমরা কমন নিয়ে নিলাম কারণ দুটোর মধ্যেই 10⁶ থাকবে। এইবার 10⁶কে বাইরে নিয়ে গেলে এই ভেতরেরটা হয়ে গেল 15² - 5² সেটাকে আমরা a² - b² এর ফর্মুলায় ভাঙিয়ে এরকমভাবে লিখছি যে 42 × 10⁶, একবার 15 + 5, একবার 15 - 5, নিচে 2J ছিল সেটা 2 × 4.2, কারণ J হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, এটা আমরা জানি। এখানে আমরা গতিশক্তিটাকে একবারে ক্যালোরি এককে নির্ণয় করছি। সেখান থেকে 2 আর 20 কাটলে 10 হলো, 4.2 আর 42 কাটলে 10 হলো, তাহলে 10⁶ এর সঙ্গে 10 × 10 × 10, 3টে 10 গুণ, তাহলে 10⁹ ক্যালোরি। তাহলে দেখো এই বিপুল পরিমাণ তাপ ওই উল্কাপিণ্ডে তৈরি হচ্ছে। কীভাবে? না, গতিশক্তিটা রূপান্তরিত হয়ে যাচ্ছে তাপশক্তিতে। পরবর্তী অঙ্কে বলা রয়েছে 400 মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষদেশ ও পাদদেশের উষ্ণতার পার্থক্য কত হবে যদি উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে। এখানেও এই অঙ্কটা বুঝতে হবে। আমরা জলপ্রপাত সবাই দেখেছি, অন্তত ছবিতে, টিভিতে, কেউ কেউ রিয়েল লাইফেও দেখেছি।
আমরা জানি জলপ্রপাতের ক্ষেত্রে কি হয়, বিপুল পরিমাণ জল কন্টিনিউয়াসলি একটা উঁচু স্থান থেকে নিচু স্থানে লাফিয়ে পড়ে। তাহলে উঁচু স্থান থেকে যখন নিচু স্থানে লাফিয়ে পড়ে, উঁচু স্থানের জলের কি থাকে, উচ্চতার কারণে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। এবার সেই জল যখন নিচে পড়ছে, তার উচ্চতা কমে যাচ্ছে, কমে ভূমিতে পড়লে 0 হয়ে যাচ্ছে, তাহলে স্থিতিশক্তি পুরোপুরি হ্রাস পাচ্ছে। এবার এই যে স্মৃতিশক্তিটা হ্রাস পায়, আমরা জানি শক্তির তো বিনাশ বা ক্ষয় নেই, সেই জন্য সেই স্মৃতিশক্তিটা কি হয়, সেটা তাপশক্তিতে রূপান্তরিত হয়। এখানে আবার বলে দিয়েছে সেই তাপশক্তি 80% জলে থাকছে, বাকি 20% পরিবেশে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই যে তাপশক্তিটা জলে থাকলো, তাহলে সেটা কি করবে, জলের তাপমাত্রা বৃদ্ধি করবে। সেজন্য জলপ্রপাতের শীর্ষদেশ এবং পাদদেশে, মানে জলপ্রপাত যেখান থেকে পড়ছে সেখানে আর যেখানে এসে পড়ছে সেখানে একটা তাপমাত্রার পার্থক্য থাকে। তো আমরা এই অঙ্কটা করার জন্য কি করলাম, আমরা ধরে নিলাম প্রতি সেকেন্ডে প্রবাহিত জলের ভর হচ্ছে m। জলপ্রপাতের উচ্চতা h = 400 মিটার। তাহলে প্রতি সেকেন্ডে m ভরের জল জলপ্রপাতের শীর্ষদেশ থেকে পাদদেশে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে প্রতি সেকেন্ডে স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে কতটা, আমরা স্থিতিশক্তির ফর্মুলা করেছি mgh পরিমাণ, g এখানে অভিকর্ষজ ত্বরণ আর h হচ্ছে উচ্চতা। এই স্থিতিশক্তি তাপে রূপান্তরিত হচ্ছে ও তাপের 80% জলের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে m ভরের জলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ধরে নিলাম T পরিমাণ। তাহলে জলের আপেক্ষিক তাপ SI পদ্ধতিতে হলো 4200 জুল kg⁻⁻1 Kelvin⁻⁻1। এবার mgh পরিমাণ স্থিতিশক্তি তাহলে তাপে রূপান্তরিত হয় যদি, তাহলে সেই তাপের পরিমাণ কত হবে, mgh/J। এবার এখানে আমাদের পুরো অঙ্কটাতে যেহেতু সিজিএস পদ্ধতি এই এসআই পদ্ধতিতে অঙ্কটার ভ্যালু দেওয়া আছে, যেমন জলপ্রপাতের উচ্চতা 400 মিটার, সেজন্য আমরা কি করছি, উৎপন্ন তাপটাকে জুলেই রেখে দিচ্ছি। কারণ দেখো, উৎপন্ন তাপের ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপটাকেও জুলে ধরেছি, মানে তোমাদের বইতে সেভাবেই করা আছে। তাহলে যখন আমি তাপকেও জুলে মাপবো তখন জের মান 1 হবে, এটা মনে রাখতে হবে। এই 80% জলে থেকে জলের উষ্ণতা T পরিমাণ বাড়ায়। তাহলে জলে যে তাপশক্তি থাকে তার পরিমাণ কত, এই mgh হচ্ছে পুরো তাপশক্তিটা, mgh/J হচ্ছে পুরো তাপশক্তিটা, সেটা ইন্টু 80% মানে 80/100। এটা আমি যদি ক্যালোরি এককে মাপতাম, তাহলে আমি এখানে যে করেছি J = 4.2 বসালে এটা ক্যালোরি এককে বেরোবে, কিন্তু J = যদি 1 বসাই তাহলে এটা জুল এককে বেরোবে। তা আমরা একটা কাজ করি, সুবিধার জন্য আমরা এটাকে জুল এককেই বার করি। তাহলে m ভরের জল দ্বারা গৃহীত তাপ mst, আমরা জানি ভর গুণ আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রা বৃদ্ধি। তাহলে mst = mgh/J × 80/100 হচ্ছে। এবার দুদিক থেকে m কেটে গেল, s এর মান 4200, T লিখলাম, জের মান আমি 1 বসালাম, তাহলে আমাদের অঙ্কটা সুবিধে হবে। শুধু তাই নয়, তোমাদের বইতে এটা এসআই পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু বইতে একটুখানি ভুল আছে, ওখানে জুলটা যে 1 সেটা দেখানো হয়নি, তাই আমি পুরো অঙ্কটা তোমাদের জন্য আবার করেছি। তাহলে এই হলো আমার 4200 × T, জির মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা 400 মিটার, এটাও আমি এসআই পদ্ধতিতে নিয়েছি, এটাও এসআই পদ্ধতিতে নিয়েছি, আর 80/100 তো নর্মাল সংখ্যা। তাহলে এবার 4200 দিয়ে এদিকটা ভাগ করে দিলাম, করলে আমার আনসার বেরোচ্ছে 0.747 কেলভিন। কেলভিনেই আনসারটা বেরোনোর কথা, যেহেতু পুরোটা আমরা এসআই পদ্ধতিতে করেছি। বইতে কিন্তু সরাসরি ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে, কিন্তু সরাসরি ডিগ্রি সেন্টিগ্রেড এটা লেখা যায় না। তবে এইটুকু পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, 0.747 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি সমান 0.747 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি। বৃদ্ধিটা দুটোর সমান হয়, কিন্তু তাই বলে আমরা সেটা একবারে লিখব না, আমরা আগে কেলভিন দেখিয়ে নেব। তাহলে এইভাবে আমাদের কার্য ও তাপের তুল্যতার অঙ্ক করতে হবে। এখানে দেখো, উষ্ণতার পার্থক্য এইটা ঠিক আছে, কিন্তু টির ভ্যালুটা এখানে সেন্টিগ্রেড লেখাটা ঠিক না, তাই জন্য আমি অঙ্কটা তোমাদের করে দিয়েছি।